এনবিআরের কর বিভাগের আধুনিকায়ন প্রকল্প নিয়ে বিতর্ক, অসম্পূর্ণ কাজ শেষ করতে কমিটি গঠন। ত্রিশ মাসের আগে খেলাপি হবে না সিএমএস এমই খাতের ঋণ, নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণেও বড় ছাড়। পাঁচ তারকা হোটেলের লোকসান ২৫০০ কোটি টাকা, ব্যবসা টেকাতে ৬ দফা দাবি ব্যবসায়ীদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি জহিরুল ইসলাম। এবার জানাবো বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর বিভাগের আধুনিকায়ন প্রকল্পের ফল নিয়ে চলছে বিতর্ক। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকল্পের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। যদিও ২০১৮ সালের প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করা হয়, আবার এ নিয়ে এনবিআরের তৎকালীন চেয়ারম্যানের দুই সংস্থায় পরস্পর বিরোধী প্রতিবেদন দেওয়ার প্রমাণ মিলেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে এসব তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয় ২০১১ সালে। ৩ বার মেয়াদ বাড়িয়ে এটি শেষ হয় ২০১৮ সালে। ব্যয় হয় প্রায় ৬০০ কোটি টাকা। প্রকল্পের অংশ হিসেবে ৫১ কোটি টাকায় বাইটেক সিস্টেম গড়ে তোলার কাজ পায় ভিয়েতনামের প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন সিস্টেম। সম্প্রতি এ প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদন দেয় পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি। বলা হয় বাইটেক্স এনবিআরকে পুরোপুরি বুঝিয়ে দেয়া হয়নি, যদিও সম্পূর্ণ বিল পরিশোধ করা হয়েছে। আরও বলা হয় করদাতার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল, অথচ ভিয়েতনামে বসে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বাংলাদেশের সব করদাতার তথ্য দেখতে পাচ্ছে ওই প্রতিষ্ঠানটি, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। প্রতিবেদনে তুলে ধরা হয় আরও কিছু ত্রুটির কথা। ২০১৮ সালের মে মাসে ওই প্রকল্প পরিদর্শন করে রিপোর্ট দেয় আইএমইডি, যেখানে বলা হয় প্রকল্পটি আপাতদৃষ্টিতে সাফল্যের সাথে সম্পাদিত হচ্ছে। অনলাইনে কর দেওয়ার ব্যবস্থা এতে যুক্ত করার সুপারিশ করা হয়। মানে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ লোকের তথ্য আছে, আমরা তো এত সহজে তাদেরকে এটার এন্ট্রান্স হইতে দিব না। আইএমএটির সাথে আমরা কথা বলছি, তারা আমাদের সাথে অসহযোগিতা করছে। ত্রুটি হয়তো এরা বলছে, ওরা বলছে না, ওরা চ্যালেঞ্জ করছে, ঠিক এটা অন্য কিছু না, ওইটা আমরা মিট আপ করতে পারবো অবশ্যই। তবে দুই ধরনের রিপোর্ট হওয়ার পেছনে এই একটা যুক্তি থাকতে পারে। প্রথম ছিল নিছক তাৎক্ষণিক ফিজিক্যাল রেজাল্ট আউটপুট, আর পরেরটা হলো ইম্প্যাক্ট আউটপুট। এদিকে আইএমইডির প্রথম রিপোর্টে সংযুক্ত করা হয়েছে এনবিআরের তৎকালীন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার একটি চিঠি। প্রকল্পকে ব্যর্থ উল্লেখ করে গত জানুয়ারিতে দাতা সংস্থা এডিবিকে ওই চিঠি দেন তিনি, যেখানে ব্যর্থতার কারণ অনুসন্ধানে ওই সময় এডিবিকে অনুরোধ করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। যদিও এর আগে ২০১৯-এর মে মাসে এ প্রকল্প নিয়ে অডিট অধিদপ্তরকে একটি প্রতিবেদন পাঠান মোশাররফ হোসেন ভূঁইয়া, যেখানে তিনি বলেন ডিজিটাল কর ব্যবস্থা প্রবর্তনে এই প্রকল্প সফল হয়েছে। তবে এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে সাড়া দেননি এনবিআরের সাবেক এই চেয়ারম্যান। এসব বিতর্কের মাঝেই গত সপ্তাহে বাইটেক সিস্টেমকে সম্পূর্ণ করতে একটি কমিটি করেছে এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআরের কর বিভাগের আধুনিকায়ন প্রকল্পের বিতর্কের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ সাংবাদিক দৌলত আক্তার। দৌলত আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডিজিটাল কর ব্যবস্থা প্রবর্তনে প্রকল্প নেওয়া হয়, এর লক্ষ্য কতটা পূরণ হয়েছে? কর ব্যবস্থা আদৌ ডিজিটাল হয়েছে কিনা? আইএমইডির প্রতিবেদনে তো অনেক সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে। দৌলত আক্তার, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন। যে প্রকল্পটির কথা বলা হচ্ছে ২০১১ থেকে এই প্রকল্পটির শুরু হয়েছে, বাস্তবায়নে কেন বিলম্ব হচ্ছে? অনেকগুলো সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে, এই সীমাবদ্ধতাগুলো কেন সামনে আসছে আপনি কি মনে করছেন? দর্শক দুঃখিত, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছি। সংযোগ স্থাপিত হলে আমরা পরবর্তীতে আবার যুক্ত হব দৌলত আক্তারের সাথে। চলে যাচ্ছি পরের খবরে। কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা
অর্থাৎ সিএমএসএমই খাতে ঋণ শ্রেণীকরণ ও ঋণের বিপরীতে প্রভিশনের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন শর্ত অনুযায়ী এই খাতে ঋণের কিস্তি প্রতিশোধে 30 মাস অতিক্রম না হলে মন্দমানের খেলাপি বিবেচনা করা যাবে না। আগে শর্ত শিথিল করে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে 12 মাসের পরিবর্তে 30 মাসের বেশি মেয়াদ ছাড়া ঋণ মন্দ বা খেলাপি বিবেচিত হবে। এছাড়া সিএমএসএমই খাতে যে কোনো ঋণ 6 মাস থেকে 18 মাস অতিক্রম হলে নিম্নমান হিসেবে গণ্য হবে। আগে যা 3 থেকে 9 মাসে হতো। সিএমএসএমই খাতে আরও বেশি ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে আগ্রহী করে তুলতে এই সুবিধা দেওয়া হয়েছে। নতুন নিয়মে ঋণ খেলাপি হওয়ার সময়সীমা বাড়ানোর পাশাপাশি সিএমএসএমই খাতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণেও বড় ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এনবিআর কর বিভাগের আধুনিকায়ন প্রকল্পের বিতর্কের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস জ্যেষ্ঠ সাংবাদিক দৌলত আক্তার। দৌলত আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডিজিটাল কর ব্যবস্থা প্রবর্তনে প্রকল্প নেওয়া হয়, এ লক্ষ্য কতটা পূরণ হয়েছে? কর ব্যবস্থা আদৌ ডিজিটাল হয়েছে কি? আইএমইডির প্রতিবেদনে তো অনেক সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ। আসলে কর ব্যবস্থা ডিজিটাল করার জন্য আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন সময়ে সরকার আমাদেরকে বলেছে, জনগণকে জানিয়েছে যে ডিজিটাল করতে তারা যথেষ্ট আন্তরিক, কিন্তু ডিজিটাইজেশনের জন্য যে পরিমাণ পদক্ষেপ নেওয়া দরকার সেটার আমরা অভাব দেখেছি। ডিজিটাইজেশনের জন্য যেমন আমরা প্রকল্প দেখেছি কিন্তু প্রকল্পের সঠিক বাস্তবায়ন দেখিনি। যেমন অনলাইন ট্যাক্স রিটার্নের কথাই, যেটা আমরা অনেক লেখালেখি এবং কথা হচ্ছে এটা নিয়ে যে অনলাইন ট্যাক্স রিটার্ন দাখিল করা, যেটা যে কর দেওয়ার ক্ষেত্রে যেটা হয়রানি বলে যে অনেক বড় একটা প্রতিবন্ধকতা, যে কর অফিসে গিয়ে কর দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে ঘরে বসে কর দেওয়ার ব্যবস্থা করা গেলে অনেকটাই সেই হয়রানিটা বন্ধ হতো। সেক্ষেত্রে সরকারের ইচ্ছা ছিল যে অনলাইন ট্যাক্স রিটার্ন ব্যবস্থা প্রবর্তন করা, কিন্তু দেখা গেছে যে সেটাও আসলে ঠিকভাবে হয়নি, এবং যেটা কোনো রকম একটা ব্যবস্থা করা হয়েছে যেখানে ঠিকভাবে অনলাইন রিটার্ন দেওয়া যাচ্ছে না। তো আসলে এই ব্যবস্থাগুলো যদি সঠিকভাবে করা যেত তাহলে আমাদের কর জিডিপি হারও বেড়ে যেত এবং কর দিতে সাধারণ লোকজন অনেক বেশি আগ্রহী হয়ে উঠতো। আসলে দৌলত আক্তার অনেকগুলো সীমাবদ্ধতার কথা বলেছেন। প্রকল্প নিয়ে এনবিআর এর ভেতরে বাইরে বিতর্ক হচ্ছে, এর কারণ কি, আপনি কি মনে করছেন? প্রকল্প নিয়ে আসলে প্রকল্পের স্বচ্ছতা একটা বড় বিষয়, যেটা নিয়ে কথা হয়েছে। আপনি একটু আগে বলেছেন যে প্রকল্প স্বচ্ছতা নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে, সরকারের ভেতরে যেমন সরকারের বাইরেও তেমন, যে কাকে সিলেক্ট করবে, কি ধরনের কোম্পানিকে সিলেক্ট করবে, এটা কতটুকু স্বচ্ছ হয়েছে এবং এটা কতটুকু ক্রস চেকিং এর মাধ্যমে করেছে সরকার, এবং সেই কোম্পানির পারফরমেন্স দেখে ঠিক প্লাস তাদের আউটকাম, কাজের আউটকাম বিবেচনা করে তারপরে পরবর্তীতে কাজের জন্য নির্বাচন করা এবং কোন বিবেচনায় নির্বাচন করা, এই বিষয়গুলো আসলে কতটুকু ট্রান্সপারেন্সি মেনটেন করে করেছে, এটার সাথে যোগ্য কোম্পানিকে নির্বাচন করা, এগুলো সবকিছুই আসলে এখানে চলে আসে কথা। তো সেক্ষেত্রে একটা প্রকল্পের শুধু অর্থ, আসলে প্রত্যেকটা অর্থই কিন্তু এগুলো সব ট্যাক্স পেয়ার্স মানি। তো প্রত্যেকটা একটা আমি বলি যে একটা টাকাও যদি সরকার খরচ করে কিংবা কোনো প্রকল্পে খরচ হয়, সেই প্রত্যেকটা টাকারই দায়বদ্ধতা থাকা উচিত এবং প্রত্যেকটা জবাবদিহিতা থাকা উচিত, যে সেই টাকাগুলো কিভাবে খরচ হয়েছে এবং সেটার আউটকাম কি সেটা আমাদেরকে জানানো উচিত। দৌলত আক্তার, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। পোশাক শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের রপ্তানি প্রক্রিয়াকরণ ও শিল্প এলাকায় ব্যাংকের সব শাখা আগামী শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং বেতন বোনাস পরিশোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প এলাকার শাখাগুলো 25 জুলাই সারাদিন খোলা থাকবে।
এদিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা রাখা হবে, তবে শিল্প এলাকার বাইরের কোনো ব্যাংকে শাখার চেক জমা দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মৎস্য সম্পদ হবে ভবিষ্যতে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় খাত। এজন্য মাছ চাষে গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে আধুনিক পদ্ধতি প্রয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে গণভবনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনের সময় একথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, দেশে প্রায় ৫৫০ প্রজাতির সামুদ্রিক মাছ এবং ২৫০ প্রজাতির দেশি স্বাদু পানির মাছ রয়েছে। এর মধ্যে বিলুপ্ত প্রায় প্রজাতিকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি। সরকারের নানামুখী উদ্যোগের ফলে গত ১১ বছরে মাছের উৎপাদন ৫০%-এরও বেশি বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রী। করোনায় ৫ তারকা হোটেলগুলোতে এরই মধ্যে ২৫০০ কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বিহা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা জানান, এ অবস্থা চলতে থাকলে চলতি বছরেই লোকসান ছাড়াবে ৭,০০০ কোটি টাকা। তাই হোটেল ব্যবসা টিকিয়ে রাখতে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ঋণের সুদ ও কিস্তি স্থগিত রাখা সহ ৬ দফা দাবি তাদের। দেশে করোনার প্রভাব শুরুর পর থেকেই ৫ তারকা হোটেলগুলোতে দেখা দেয় সংকট। আন্তর্জাতিক মানের হোটেলগুলোর সংগঠন বিহার দাবি, চলতি বছরের মার্চ থেকে বেশিরভাগ হোটেলেই অতিথির সংখ্যা নেমে আসে ২ থেকে ৩%। ব্যবসা না থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে কিছু হোটেল। বর্তমানে সীমিত আকারে অনেক হোটেল চালু থাকলেও ব্যবসা নেই। এরই মধ্যে বেকার হওয়ার হুমকিতে ৩ লাখের বেশি শ্রমিক কর্মচারী। ডিসেম্বর ২০১৯ থেকে আমাদের বিজনেসের অবস্থা খারাপ, বাট প্রত্যেকটি ব্যবসার মধ্যেই একটু টানাপোড়েন থাকে। ওইভাবে আমরা কিন্তু মার্চ পর্যন্ত খুব কষ্ট করে চালিয়ে নিয়ে আসছি। এ অবস্থায় হোটেল ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি বরাদ্দের ৩০,০০০ কোটি টাকা ঋণ পরিশোধের সময় ২ বছর নির্ধারণ ও কর্মচারীদের জন্য আলাদা ৫০০ কোটি টাকার তহবিল গঠন সহ ৬ দফা দাবি জানান তারা। আমাদের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট হচ্ছে, গভর্নমেন্ট যদি আমাদের এই যে ৬ দফা সুপারিশ যেটা ছিল এটা যদি বাস্তবায়ন করেন, তাহলে এই দেশের স্বার্থে আমরা আমাদের আফটার কোভিড-১৯ যে সিচুয়েশনটা হবে এবং যে ট্রাভেলাররা বাংলাদেশে আসবে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো। এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হোটেল ব্যবসা পুরোদমে চালু হতে ২ বছর সময় লাগবে বলেও জানান ব্যবসায়ীরা। নিজস্ব স্বার্থে সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা সুরক্ষা দিতে স্যাভলন সুরক্ষা সেবা চালু করেছে এসিআই বাংলাদেশ। সকালে রাজধানী তেজগাঁও এসিআই সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কনজিউমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন। স্যাভলন সুরক্ষা সেবার আওতায় একটি দক্ষ টিম বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্সপেকশন পরিচালনা করবে। সেই সঙ্গে তাদের কর্মীদের কনসালটেন্সি, স্বাস্থ্যবিধি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়া সহ সার্টিফিকেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতেও কাজ করবে। এই সেবাটি ১৬৫০৯ হটলাইন নাম্বার অথবা ফোন করে অথবা স্যাভলন সুরক্ষা ও স্যাভলন বাংলাদেশের ফেসবুক পেজেও পাওয়া যাবে। এই সার্ভিসের মাধ্যমে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু করা সম্ভব হবে বলে জানায় এসিআই কর্তৃপক্ষ। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসের সূচক ও লেনদেন কমেছে দেশের ২ স্টক এক্সচেঞ্জে। ঢাকা শেয়ার বাজারের সূচক কমেছে ৯ পয়েন্ট। এছাড়া ১৮০টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত। একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, কমেছে সার্বিক সূচক ও লেনদেন। বুধবার লেনদেনের শুরু থেকেই সূচকের উত্থান পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসএক্স কমেছে ৯ পয়েন্ট, অবস্থান করছে ৪,০৭৬ পয়েন্টে। সূচকের সাথে লেনদেনের পরিমাণও কমেছে। আগের কার্যদিবসের চেয়ে ৫ কোটি টাকা কমে হাতবদল হয়েছে ২৪৭ কোটি ৪৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৯৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮০টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম অবস্থানে উঠে এসেছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, গ্রামীণফোন দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে নাহি অ্যালুমিনিয়াম। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানেও রয়েছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, দ্বিতীয় সাভার রিফ্যাক্টরিজ এবং তৃতীয় অবস্থানে জিল বাংলা। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক কমেছে ১৩.৫
৯১ পয়েন্ট। লেনদেন ৫,৭৭ লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে ৮৪ টাকা ৯০ পয়সায়। বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হয়েছে ১১০ টাকা ২১ পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে ৯৯ টাকা ৯৪ পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে ১ টাকা ২৫ পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে ২২ টাকা ৭৫ পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে ২৩ টাকা ২৩ পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে ২৭৭ টাকা ৮৩ পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে ২০ টাকা ৭ পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।